এমনকি রাত্রিবেলা একদিনকে এমন অশান্তি শুরু করলো, বললো আমি বাড়ি গিয়ে দেখবো, যদি তুমি থাকো তাহলে মেরে ফেলবো। না, কখন আপনি বুঝেছিলেন যে এই সম্পর্কটা থেকে আপনার বেরিয়ে আসার দরকার আছে? আমি যখন দেখছি আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, মানে প্রতিটি সকাল সবার কাছে একরকম হয় না। কারোর কাছে এটি নতুন দিনের শুরু, আর কারো কাছে নিজের সন্তানকে নিয়ে নতুন করে লড়াই করার আরেকটি দিন। একজন মা তার মেয়ের চুল আঁচড়ে দেয়, খাবার তৈরি করেন, স্কুলের জন্য প্রস্তুত করেন। এই ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে আর এক সবচেয়ে বড় শক্তি। আমি হচ্ছে একটা স্কুলে পড়াই, একটা প্রাইমারি স্কুলে অ্যাজ এ প্যারা টিচার পড়াই। আর তাছাড়া তো ঘরের কাজ করতে হয়, মেয়েকে দেখাশোনা, স্কুলে পাঠানো, পড়ানো, সব কিছুই করতে হয় এই সারাদিন। আগেকার জীবন বলতে তখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন আমার দাদার ফ্রেন্ডের সাথে আর কি আলাপ হয়, পাড়াতেই থাকতো। তো সেই সূত্রে দুজনের মানে হয়, তারপরে আস্তে আস্তে সেটাই প্রেমে হয়। তারপর 2014 সালে বিয়ে হয় আমাদের। কিন্তু এই হাসির পেছনে রয়েছে এমন কিছু দিন যা সহজে বলা যায় না। অপমান, নিয়ন্ত্রণ, মানসিক চাপ এবং নির্যাতনের মধ্যে দিয়ে অনেক নারীকে এখনও শুনতে হয় সংসার করতে হলে সব কিছু সহ্য করতে হয়। কিন্তু একটি সম্পর্ক যদি ভালোবাসার বদলে ভয় আর অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে, কতটা সহ্য করা সত্যিই প্রয়োজন? সম্পর্কটা খারাপ হয়েছে বলতে, ও একটা জিমে জয়েন করে, তো জিমে ওখানে অ্যাজ এ ট্রেনার। তো ওখানে হঠাৎ মানে, তারপরেও মোটামুটি ঠিকই চলছিল। মেয়ে তো আমার 2019-এ হয়েছে, তারপর করোনার টাইমটা ছিল বলে আমি বাপের বাড়িতে ছিলাম। তারপর এখানে আসতো টাসতো থাকতো। তারপর বেশ কদিন আমি যাইনি, কারণ ওই করোনার জন্য ছোট বাচ্চা, 2022-এ আমি ফিরে যাই ওখানে। তারপর আমি দেখলাম অনেক কিছু ওর মধ্যে একটা চেঞ্জেস আসছে। এমনকি ও কোনো আর কি জিমে একজনের সাথে আর কি রিলেশনেও জড়িয়ে গেছিল। সেটাও আমি জানতে পারি, সে আমাকে ফোনের মাধ্যমে জানায়। তো তারপরে আস্তে আস্তে দেখছি যে মানে রাগ এটা বেড়ে যাচ্ছে, এবং মানে আমি আর মেয়ের সাথে না থেকে পাশের ঘরে চলে যাচ্ছে, ফোনে অল টাইম ফোনের মধ্যে বিজি রয়েছে, এরকম। তারপর তো মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকছে, আমার পরিবেশটাও ঠিক আমার ভালো লাগলো না, কি গায়ে হাত তোলা এইগুলো অব্দিও আর কি কন্টিনিউ করতো। তারপরে তো জানতে পারি যে জিমে স্টেরয়েড নিয়ে এরকম হয়েছে, মানে বডি ফোলানোর জন্য চেষ্টা করতো, ওইসব ইঞ্জেকশন নিয়ে ভাঙচুর, অশান্তি। আমার শাশুড়ির সাথেও হতো, আমার সাথেও হতো। একজন মা যখন সিদ্ধান্ত নেন সেই জীবন থেকে বেরিয়ে আসার, তখন লড়াই শেষ হয় না, বরং লড়াই শুরু হয়। এরকম তো তখন আমার মাকে ফোন করি, মা এসে আমাকে রাত্রি তখন 12:30 বাজে আমাকে নিয়ে চলে আসে। সেই যে চলে আসি তখন থেকে এখানেই রয়েছি। এবং তারপরেও আবার অনেক ক্ষমা টমা চাইলো, ঠিক হলো। কিন্তু তারপরে ওকে রিহাবেও দেওয়া হয়েছিল, মানে মারাত্মক কন্ডিশনে চলে গেছিল। সে মানে আমার শাশুড়িকে এমন চোখে মেরেছে, চোখ দিয়ে সে গল গল করে রক্ত বেরিয়ে হয়ে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না বলে আমাকে অতটা করেনি, কিন্তু আমার মেয়ের স্কুলের সামনে গিয়েও আমার গায়ে হাত তুলেছে, মানে রাস্তার মধ্যে সে আমার গলা টিপে করতে গেছে। তো আশেপাশে বাড়ি থেকে প্রত্যেকে প্রতিবাদ করে এগিয়ে আসাতে তখন পালিয়েছে, এরকম। তারপরেও ক্ষমা চাইলাম, মানে অনেকবার আমি ফেরত গেছি, অনেকবার ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন জিনিসটা এমন পর্যায়ে চলে গেছে, মানে আমাকে উল্টো পাল্টা বিষয় সন্দেহ করছে। আমি যেটা নই আমি সেটা কিছুতে মানবো না, এটা আমার ছোটবেলা থেকে একটা স্বভাব। মানে আমি আমাকে অন্য কোনো লোকের সাথে, এমনকি বলছে তার নাকি একটা 10 বছরের বাচ্চা আছে, বউ আছে, তার সাথে গিয়ে আমি থাকি, আমার মা আমাকে এগিয়ে দেয়, এই ধরনের বাজে বাজে কথা, মানে আরো বাজে বাজে ভাষা। যে আমার মা বাবাকেও চোখে দেখেনি, বাবাকে উল্টোপাল্টা ভাষা, আমার মাকে উল্টোপাল্টা ভাষা, আমি এগুলো কেন সহ্য করব? যেগুলো আমি সহ্য করতে পারিনি। তো এখন আপাতত মানে সেপারেশনেই রয়েছি দুজনে। এখন দেখা যাক ভবিষ্যৎ। আর আমার মেয়ের তো কোনো দায়িত্ব কিছুই নেয়নি, যা টাকা ইনকাম করেছে নিজের পেছনেই উড়িয়েছে, লোন করে মোবাইল কিনে, বাইক কিনে, এইসব উল্টো পাল্টা খরচা করে। এমনকি ওর লোন আমি, আমার যেটুকু মাইনে, আমি প্যারা টিচার, যেটুকু মাইনে ছিল সব মাইনে দিয়েও আমি ওর লোন মিটিয়েছিলাম এক সময়, বাইকের লোনটা। এখনো আমার সাথে অশান্তি যে ওর বাইক খারাপ হয়ে গেছে, আবার একটা যাতে আমি লোন করি, কিন্তু আমি সেটা করবো না, কারণ যেহেতু আমার মেয়ের ভবিষ্যৎ আছে। তো এখন ডিভোর্সের জন্য একবার গেছিলাম উকিলের কাছে, তো অনেক টাকা পয়সার ব্যাপার, আমি বলেছি আমি একটা পয়সাও বের করতে পারবো না, সত্যি পারবো না, আমার ইনকাম এই, মেয়েকে তো মানুষ করতে হবে। তো ও বলেছে ও নাকি সব জোগাড় করবে, তারপর থেকে আর ফোন টোন আপাতত বন্ধ আছে। আজ তার জীবন হয়তো এখনও সহজ নয়। সংসার, কাজ, সন্তানের পড়াশোনা সব কিছু একসঙ্গে সামলাতে হয়।
তবুও মা মেয়ে ছোট ছোট হাসি, একসঙ্গে খাওয়ার, পড়াশোনার, পাশাপাশি হাঁটার মুহূর্তগুলো প্রমাণ করে একটি কঠিন অতীত একটি শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে না। ভয় লাগছে যেহেতু মেয়ে সন্তান, সেটা একটা ভয় সবসময় হতো যে মানে মাথার উপর একজন ছেলে থাকা দরকার, যেহেতু আমার বাবাও নেই, আমি নিজেও অনেক ফেস করেছি। তো মেয়ে বড় হচ্ছে এখন, মাথার উপরে ছাদ হিসেবে বাবা থাকাটা খুবই দরকার, সেটা একটা ভয় করতো। তারপরে একটা ভয় হতো যে বাবা মার এরকম মানে ঝামেলা অশান্তি, সেটা মেয়ের উপরে যদি এফেক্ট করে, ও যদি স্কুলে গিয়ে কিছু এর মানে এফেক্ট দেখায়, সেটাও আমি চাই না। এটা একটা আমার এখনো অব্দি ওই ভয়টাই আছে যে মেয়ের উপরে যাতে এফেক্টটা না পড়ে। নিজের পায়ে দাঁড়ানোর, নিজের সন্তানকে নিরাপদে ভবিষ্যৎ দেওয়ার এবং নিজেকে নতুন পরিচয় ফিরে পাওয়ার, নিজের কাজ, নিজের উপার্জন এবং নিজের সিদ্ধান্ত ধীরে ধীরে তাকে আবার আত্মবিশ্বাস করে তোলে। ভগবান যা করে হয়তো ভালোর জন্যই, সবই ঠিকঠাক হবে। মেয়ে মানে পারবো আমি এগিয়ে যেতে। অনেক মেয়েই তো দেখি কত রকম বিপদে, আমরা টিভি খুললে দিদি নাম্বার 1-2-1-এও দেখি যে কত রকম বিপদে পড়েও মানে একজন মেয়ের মা একাই মানুষ করছে। তো সেই ক্ষেত্রে আমারও মনে সাহস আছে যে আমিও পারবো, এবং আমিও যেহেতু যাই হোক কম মাইনে হলেও যেহেতু ইনকাম করি, কোনো রকম খেয়ে পড়েও মেয়েকে মানুষ করতে পারবো, এইটুকু আত্মবিশ্বাস রয়েছে। এই গল্প শুধু একজন মায়ের নয়, এটি আমাদের সমাজের জন্য একটি প্রশ্ন। কেন একজন নারী নির্যাতনের শিকার হলে তাকে বলা হয় মানিয়ে নাও, কিন্তু খুব কম মানুষ জিজ্ঞাসা করে তুমি নিরাপদ তো? একটি সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একার নয়, ভালোবাসার সঙ্গে সম্মান, নিরাপত্তা এবং সমান অধিকারও প্রয়োজন। প্রথম কথা বলবো যে প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো এখনকার দিনে খুবই দরকার। আর কারুর প্রতি যাতে ডিপেন্ডেন্ট না হতে হয়, যে স্বামী হোক, বাবা হোক, দাদা হোক, যেই হোক, মানে সবাইকে কিছু না কিছু রোজগার করার দরকার। তার জন্য পড়াশোনাটা শেখা অবশ্যই দরকার। আজ তিনি শুধু একজন সিঙ্গেল মাদার নন, তিনি একজন মা, একজন শিক্ষক, একজন কর্মজীবী নারী এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারা একজন মানুষ। পাড়ার লোকেরা এখনো আমাকে বলে যে তুই এত ভালো, তোর কপালে এরকম হয়েছে। মানে পাড়ার লোকেরা উল্টে আমাকে সাপোর্ট করে যে তুই এখানে থাক, মা মেয়েটাকে মানুষ কর। সবাই আমি ছোটবেলা থেকে যেহেতু চেনে, সেই জন্য আমাকে কেউ উল্টে আমাকে বলে কেন যাই। সামনে পথ এখন অনেক, কিন্তু এবার সেই পথ তার নিজেরই, কারণ কখনো কখনো নতুন জীবন শুরু করার জন্য শুধু একটি সাহসী সিদ্ধান্ত যথেষ্ট। যে আমি মেয়েকে সবসময়, ও যেহেতু ভয় পায়, আমি সবসময় বলি যে ছেলে মানেই যে ভয় পাবি এই জিনিসটা করবি না, উল্টে প্রতিবাদ করবি, যেটা অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবি। জানি যে আমাদের মেয়ে জাতিকে বরাবরই ছোটবেলা থেকে একটা দুর্বল মনে করা হয়, কিন্তু আমি আমার মেয়েকে সবসময় সাহস জাগাই। ওর বাবাও যখন ঝামেলা করে তখনও আমি বলি যে তুই ভয় পাস কেন, উল্টে বলবি, এগিয়ে আসবি। তা আমি ওকে এটাই সবসময় সাহস দিই যে সবসময় এগিয়ে যাবি, অন্যায়ের প্রতিবাদ করবি। আর আমি দাঁড় করাবো বলতে ভবিষ্যতে ভেবেছি যে আমি যাতে কাজের মধ্যে থাকতে চাই আর নিজেকে বিজি রাখতে চাই, আর মেয়ের মাধ্যমে যাতে স্বপ্নটা আমার পূরণ হয়। আমার তো জীবনে আর কিছু না, মেয়েই সব। তো আমার যেগুলো হয়নি, যাতে মেয়েকেও নিজের পায়ে দাঁড় করাতে পারি। বিয়ে টিয়ে এসব পরের কথা, তখনকার জেনারেশনে জানি না বিয়ে বলে জিনিসটা থাকবে কিনা, বাট যাতে ও নিজের পায়ে দাঁড়ায় এবং যাতে ও নিজে মানে কি বলবো মানে নিজের প্রতি যাতে সেলফ স্যাটিসফাইড থাকে, লড়তে পারে, আমি এটাই চাই। মহিলাদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের তথ্যের যদি কথা বলি, তাহলে এনসিআরবির সরকারি তথ্য অনুযায়ী ভারতে 2021 সালে 4,28,000, 2022 সালে 4,45,000, 2023 সালে 4,48,000 এবং 2024 সালে 4,41,000 কেস মহিলাদের বিরুদ্ধে ঘটেছে এবং সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে। এবং যদি পশ্চিমবাংলার কথা বলি, তাহলে 2021 সালে 19,952, 2022 সালে 19,529 এবং 2023 সালে 18,867টি কেস মহিলাদের বিরুদ্ধে ঘটেছে এবং সরকারি খাতায় নথিভুক্ত আছে। ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ করতে আমাদের বিভিন্ন রকম পদক্ষেপের কথা ভাবতে হবে, যেমন জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করা, ছেলে ও পুরুষদের জেন্ডার সেন্সিটাইজ করানোর ব্যবস্থা করা, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা
ব্যবস্থা করা যাতে মহিলারা বিভিন্ন জায়গায় কাজের আরও বেশি করে সুযোগ পায়, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা, ভিকটিম ব্লেমিং বন্ধ করা, নিরাপদ জায়গা তৈরি করা যাতে যাতায়াত বা পর্যাপ্ত পরিমাণে সুরক্ষার সঙ্গে মহিলারা চলাফেরা করতে পারে, আইন আরও বেশি করে কার্যকর করা, সম্পর্ক কী করে ভালো রাখা যায় এই বিষয়ে নানা রকম প্রোগ্রাম গ্রহণ করা, সার্ভাইভারের সিদ্ধান্ত ও অধিকারকে সম্মান করা এবং এছাড়াও একে অপরকে সহযোগিতা করা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো কিছু আপনাদের বক্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।